দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি আরআরবি গ্রুপ ডি পরবর্তী আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নাম্বার 2 নিয়ে। অবশ্যই তোমরা আগের ক্লাসটা দেখে নেবে। ফার্স্ট ক্লাস ছিল আমাদের রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন। আজকে আলোচনা করছি আমরা সেকেন্ড ক্লাস। অবশ্যই তোমরা আগে যারা যারা ক্লাসগুলো দেখোনি দেখে নেবে। এছাড়া আমাদের অন্যান্য জিকে সিরিজের তোমরা ক্লাসগুলো প্লেলিস্ট পেয়ে যাবে চ্যানেলে। তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। দুটো টেলিগ্রাম চ্যানেল, দুটোতে যুক্ত হয়ে যাবে তোমরা। এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং বিভিন্ন এক্সামের নোটিফিকেশান, অ্যাডমিট কার্ড থেকে বিভিন্ন লিঙ্ক সব কিছু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। অবশ্যই তোমরা যারা নতুন রয়েছো সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলগুলোকে এবং শেয়ার করে দেবে, কিন্তু ম্যাক্সিমাম লাইক করে দেবে সকলে এখনই একটা। তো চলো আজকের আমাদের প্রথম যে কোয়েশ্চেন শুরু হচ্ছে এখান থেকে। মাল্টিমিডিয়া ডিভাইস হিসাবে অ্যাপেল কত সালে আইপ্যাড বাজারে এনেছিল বা লঞ্চ করা হয়েছিল? অ্যাপেলের মাধ্যমে যে আইপ্যাড হয়েছে, আমাদের যে অ্যাপেল রয়েছে তার আইপ্যাডটা এটা কবে লঞ্চ করা হয়েছিল? যেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 2010 সালে। মাল্টিমিডিয়া ডিভাইস হিসাবে অ্যাপেল কিন্তু বাজারে আইপ্যাড যেটা 2010 সালে তারা এনেছিল। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা বা পরিষদ যাই বলো না কেন, এসএএসসি, যেটা হচ্ছে তোমাদের কত সালে এটা তৈরি করা হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা কিন্তু দক্ষিণ এশিয়ার কি এটা দক্ষিণ এশিয়ার এক ধরনের গেমস আয়োজন করে এবং এটা কিন্তু প্রথম যেটা আমাদের এটা তৈরি করা হয়েছিল, যেটা হচ্ছে কত সাল? 1983 সালে এসএএসসি এটা কিন্তু তৈরি করা হয়েছিল এবং এটা কিন্তু প্রতি 2 বছর অন্তর কিন্তু এই খেলাটা করানো হয়ে থাকে, বছর অন্তর এটা অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, 1 মোল তামায় কত সংখ্যক পরমাণু উপস্থিত থাকে? তো 1 মোল তামায় কত সংখ্যক পরমাণু উপস্থিত থাকে? অবশ্যই আমরা জানি 6.022। ভালো করে দেখো, অপশানগুলো সবই তোমাদের এরকমই রয়েছে। ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? অবশ্যই এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 10 টু দি পাওয়ার 23, যেটা কিন্তু অপশান নাম্বার 4-এ আমরা দেখতে পাচ্ছি। এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1 মোল তামায় এত সংখ্যক তোমাদের পরমাণু উপস্থিত থাকে। নেক্সট কোয়েশ্চেন আমাদের রয়েছে, যেটা ক্ষমতাকে কিভাবে আমরা এটা সংজ্ঞায়িত করে থাকি? তো ক্ষমতাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি, যেটা তোমরা অপশানগুলো ভালো করে দেখো। কাজ করার যে হার বা কাজ করার যে ক্ষমতা বা শক্তি স্থানান্তরের যে হার, সেটাকেই কিন্তু আমরা বলি ক্ষমতা। কাজ করার হার বা শক্তি স্থানান্তরের যে হার, সেটাকেই আমরা বলি ক্ষমতা। তো এটাই আমাদের রাইট অ্যান্সার হবে। আর ক্ষমতার যে এসআই একক রয়েছে সেটা তোমরা বলো যারা যারা জানো। তো ক্ষমতার কিন্তু এসআই একক হচ্ছে ওয়াট। ওয়াট হচ্ছে ক্ষমতার এসআই একক। ঠিক আছে, চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। ড্যাশ হলো সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক। ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম তোমাদের যে ব্যাংক সেটা কোনটা? অবশ্যই তোমরা অপশানগুলো দেখো। এখানে অপশান অনুসারে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু 1895-এর দিকে প্রতিষ্ঠা করা হয়েছিল। এর হেডকোয়ার্টার বর্তমানে অবস্থান করছে কোথায়? নয়াদিল্লিতে। নিউ দিল্লিতে বর্তমান কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন আছে, ভারত সরকার কোন সমস্যার সমাধানে করে বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্পটা এটা সূচনা করেছিলেন? তো এই যে প্রকল্পটা সূচনা করেছিলেন এটা কোন সমস্যার সমাধানের জন্য? যেটা কিন্তু তোমাদের শিশুকন্যার লিঙ্গানুপাত হ্রাসের জন্যই কিন্তু এই বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটা কেন্দ্র সরকার এটা কিন্তু লাগু করেছিলেন সম্পূর্ণ ভারতে। তো অবশ্যই তোমরা বলবে এটা কত সালে লাগু করা হয়েছিল ভারতে? কত সালে হয়েছিল? প্রধানমন্ত্রী যখন আসছে 2014, ঠিক তার পরের বছর 2015-তেই কিন্তু লাগু করা হয়েছিল এই প্রকল্পটি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, নিম্নের কোনটি একমাত্র পাখি যেটি পিছনের দিকে উঠতে পারে? তো তোমরা হয়তো এটার নাম শুনেছ। একমাত্র পাখি যে কিনা পিছনের দিকে উঠতে পারে, শুধু তাই নয়, সে হচ্ছে খুবই ছোট একটা পাখি। যেটা কোনটা? যেটা কিন্তু হচ্ছে হামিং বার্ড। হামিং বার্ড যে কিন্তু ছোট পাখি এবং এ কিন্তু পিছনের দিকেও উঠতে পারে উল্টোভাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। স্পিডও প্রচুর এর। আচ্ছা, নিম্নের কোনটি হুইটেকার 5 কিংডম শ্রেণীবিন্যাসের অংশ নয় বলেছে? তো ভালো করে দেখো, তো অপশানগুলো তোমরা ভালো করে দেখো। এখানে কোনটা হবে? এই যে হুইটেকার রয়েছে তার 5 যে কিংডম রয়েছে, পাঁচটা, তো এই কিংডমের অংশ বা শ্রেণীবিন্যাসের অংশ নয় এই চারটের মধ্যে কোনটা? প্রোটিস্টা, তোমাদের যেটা রয়েছে অ্যানিমিলিয়া, তোমাদের রয়েছে ফাঙ্গি, এগুলো কিন্তু সবই অংশ, যদিও তোমাদের এখানে কিন্তু প্রোটোজোয়া কিন্তু এর অংশ নয়। ঠিক আছে, এই হুইটেকারের যে 5 কিংডম রয়েছে তার মধ্যে প্রোটোজোয়া কোনোভাবেই এর অংশ নয়। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোনটি একটি কম্পিউটার ভাইরাস নয় কিন্তু আদতে একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ?
কম্পিউটার ভাইরাস নয়, বাট কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। কোনটা? আমরা সকলেই কিন্তু দেখেছিলাম বিভিন্ন কম্পিউটারের যে কোডিং যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের একটা ক্লাসে বলেছিলাম। সেটা হচ্ছে তোমাদের পাইথন। পাইথন কিন্তু এখানকার তোমাদের একটা কোনো রকম ভাইরাস নয়, এটা কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যেমন বলেছিলাম না, জাভা, সি প্লাস প্লাস এই ধরনের বিভিন্ন তোমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেগুলোর মধ্যে একটা পড়ছে পাইথন, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যে কিলোমিটারের নিরিখে দীর্ঘতম রেলপথ রয়েছে? তো কিলোমিটারের নিরিখে দীর্ঘতম রেলপথ রয়েছে কোন রাজ্যে? অবশ্যই আমরা জানি উত্তরপ্রদেশ রাজ্যে এটা কিন্তু সবচেয়ে দীর্ঘতম রেলপথ রয়েছে। এবং এই যে আমরা যদি দেখি এই যে রেলপথের জনক কে? এখান থেকে পরীক্ষায় প্রশ্ন অনেকবার আসবে। এটা হচ্ছে আমাদের যে ডালহৌসি ছিলেন, তিনি কিন্তু এই বোম্বে থেকে থানে দীর্ঘ 21 মাইল 1853 সালে তিনি কিন্তু এই রেলপথ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। লর্ড ডালহৌসি, তাকেই কিন্তু ভারতের রেলপথের জনকও বলা হয়। এছাড়া তিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ স্থাপন করছেন। সেটা কত সালে হচ্ছে? সেটা হয়েছিল কত সাল? যেটা হয়েছিল তার পরের বছরই 1854 সালেই হয়েছিল। কোথা থেকে কোথায়? এই যে আমাদের হাওড়া রয়েছে, হাওড়া থেকেই হুগলি, হাওড়া থেকে হুগলি যে আমাদের ভারতের অর্থাৎ দ্বিতীয় যে রেলপথ চলছে 1854 সালে, সেটা। আচ্ছা, এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা জিজ্ঞাসা করবে। তো এই যে রেলগুলো রয়েছে, রেলের যে হেডকোয়ার্টার বা সদর দপ্তর এখন বর্তমান কোথায় অবস্থান করছে? যেটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থান করছে। এছাড়া তোমরা বলবে এই কোশ্চেনটা যে বর্তমানে রেলওয়ে জোন কতগুলো রয়েছে? তোমরা তো সকলেই অ্যাপ্লিকেশন করেছো রেলের, তো কতগুলো জোন রয়েছে এই রেলের? অবশ্যই তো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী কোশ্চেন আছে, সবুজ উদ্ভিদ এবং বিভিন্ন কিছু ব্যাকটেরিয়া নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করে, নিম্নলিখিত কোন পুষ্টি পদ্ধতিটি তারা অনুসরণ করে থাকে? অপশানগুলো দেখো, তারপর বলো। তো এখানে কিন্তু তোমাদের কি বলেছে, নিজে এমন কিছু উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া রয়েছে যারা নিজের খাদ্য নিজেরাই প্রস্তুত করে, তাদেরকে আমরা কি বলবো? প্রোডিউসার। প্রোডিউসার মানে কি? যেটা হচ্ছে তারা সবুজ পুষ্টি, অর্থাৎ নিম্নলিখিত কোন তোমাদের পুষ্টি পদ্ধতিটি তারা অনুসরণ করছে, তাই না? তো এরা তো স্বভোজী প্রাণী, তো এদেরকে আমরা বলবো স্বভোজী। আর মৃতজীবী তো নয়, পরজীবী অর্থাৎ পরের ওপর গ্রহণ মানে নির্ভর করে রয়েছে, এরকম কিছু নয়। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। হায়দ্রাবাদে অবস্থিত ড্যাশ রিমোট সেন্সিং স্যাটেলাইট ডেটা অধিগ্রহণ এবং প্রক্রিয়াকরণ, তথ্য প্রচার এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য সিদ্ধান্ত সহায়তার জন্য দায়ী। তো এখানে কোনটা হবে? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। যেটা কিন্তু কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? 1974 কিন্তু এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে? কত সাল? 1974। এবং তোমরা এখান থেকে বলবে এই যে এটা এটা মানে পূর্ণাঙ্গ রূপ হিসাবে বর্তমানে একটা আমাদের সংস্থা রয়েছে, ঠিক আছে? তো এর নাম কি? তোমরা কি জানো? অবশ্যই সেটা জানাবে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। JNNURM এর সম্পূর্ণ অর্থাৎ ফুল ফর্ম কি? এর পূর্ণ রূপটা কি? তো এখানে তোমরা যেটা দেখছো এর পূর্ণ রূপ কোনটা হবে ভালো করে দেখো। জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন। জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন, এটা হচ্ছে ফুল ফর্ম। JNNURM এর সম্পূর্ণ ফুল ফর্ম হয়ে যাচ্ছে এটা। গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। এবং পরবর্তী আমরা প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা লাস্ট এক্সাম হয়েছিল 2020-21, তার সম্পূর্ণ 133টা শিফটের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন তোমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। এখানে 5000+ কিন্তু জিকে কোশ্চেন রয়েছে, যেটার মূল্য রয়েছে 99 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফ তোমরা দেখতে পারো এটা। এবং এখানে তোমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো তোমরা দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা বাই করতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমন এখানে কিন্তু সুন্দরভাবে তোমাদের শিফট অনুযায়ী কিন্তু এখানে অ্যারেঞ্জ করা আছে। এনটিপিসি যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন সম্পূর্ণ বাংলা ভাষায়, সকলে এটা প্রিন্টও করেছে, তোমরা এটা প্রিন্টও করতে পারো, ঠিক আছে? এখানে 300+ কিন্তু পেজ সংখ্যা রয়েছে। আর এর 25টা শিফট অলরেডি তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে কভার করানো হয়েছে, পরবর্তী 26 নম্বর শিফট থেকে চালু হয়ে যাবে। যার প্রয়োজন হবে তোমরা অবশ্যই এটা দেখতে পারো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এনটিপিসি তোমাদের যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম খুব শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি, যেটা কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হয়ে যাবে। আজকে তোমাদের মার্চ মাসের 14 তারিখের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো অবশ্যই সেটা তোমরা দেখে নেবে, কারণ তোমাদের আর বেশি টাইম নেই, এটা তোমাদের কভার করতেই হবে যেখান থেকেই করো না কেন, ঠিক আছে? তো যার প্রয়োজন হবে অবশ্যই তোমরা এটা দেখতে পারো, নিচে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা যারা রেলের এক্সাম দিচ্ছ বিশেষ করে, কারণ রেলে তোমরা বুঝতেই পারছো কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হচ্ছে। আর যতটাই কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হোক না কেন, তো মিনিমাম পড়ে যদি ম্যাক্সিমাম স্কোর করতে চাও তাহলে কিন্তু এটা দেখতে পারো 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু তোমাদের মান্থ ওয়াইজ রয়েছে। প্রতি মাসে টপ 100 কোশ্চেন রয়েছে এবং
টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর 1200+ কিন্তু এখানে কোয়েশ্চেন সংখ্যা হয়ে যাচ্ছে। এর সাথে একটা জিস্টও পাচ্ছ, যেটা কিন্তু তোমাদের লাস্ট টাইম রিভিশনের জন্য হেল্প করবে। এবং এটা হচ্ছে জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে সমস্তগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। অলরেডি তোমাদের এগুলো এসএসসি, আমাদের রেলের বিভিন্ন এক্সামে অলরেডি কিন্তু চলে এসেছে। তো অবশ্যই তোমরা এগুলো দেখতে পারো সকলে, যারা যারা দেখছো, ঠিক আছে। আর রেলের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে প্রাইসটা রয়েছে সেটা কিন্তু 80 টাকা রয়েছে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সও বর্তমান তোমাদের অ্যাভেলেবেল রয়েছে, যেটা হচ্ছে 15 টাকা রয়েছে। যেটা যে কোনো পিডিএফের জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। এটা তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে লেটেস্ট এক্সাম হয়েছে 2024-এ, কিছুদিন আগেই আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। 15টা শিফটে এক্সাম হয়েছিল, এটা তোমাদের আরপিএফের এসআইয়ের। এবং এখানে 15টা শিফটে তোমাদের যে কটা কোশ্চেন হয়েছে সেগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ বুক অ্যান্ড অথর থেকে যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছে এক্সামে, সব এখানে রাখা হয়েছে। এছাড়া তোমাদের রয়েছে পুরস্কার সম্মানের যে সমস্ত টপিকগুলো। এছাড়া আমাদের স্ট্যাটিক জিকে, বায়োলজি, হিস্ট্রি, ফিজিক্স, তোমাদের সব কিছু এখানে রয়েছে। এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো এখানে ইনক্লুড করা রয়েছে, ঠিক আছে। অবশ্যই তোমরা এটা দেখতে পারো। এটার যে প্রাইস রয়েছে শুধুমাত্র 35, ঠিক আছে। 55টা পেজে এটা কভার করা রয়েছে এবং 35 টাকা এর প্রাইস রয়েছে। অবশ্যই তোমরা এটা দেখতে পারো যারা যারা আপকামিং যে কোনো এক্সাম দেবে, কারণ এটা লেটেস্ট প্যাটার্ন। এটা আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন, ঠিক আছে। তো চলো পরবর্তী এসএসসি জিডি তোমরা 2026-কে যারা টার্গেট করছো তারা কিন্তু তোমরা অবশ্যই জানো, তোমাদের যে 2024-এ যে জিডি কনস্টেবলের এক্সামটা হয়েছিল তার জিকে কোশ্চেনগুলো অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো কমপ্লিট করে ফেলো। কারণ তোমাদের যে নোটিফিকেশান সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে, নভেম্বরের দিকে হয়তো। তো তার আগে তোমাদের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন কমপ্লিট করতে হবে, যেটা কিন্তু জিডি 2024-এ পিওয়াইকিউ কোশ্চেন, যেটা 50 টাকা রয়েছে। এছাড়া 2025টাও খুব তাড়াতাড়ি এটা অ্যাভেলেবেল হবে। এছাড়া যারা গ্রুপ ডির জন্য বলছিলে বা যারা সায়েন্সের জন্য বলছিলে, রেলের জন্য, তো অবশ্যই তোমাদের কিন্তু সায়েন্সের ট্রেডটাও রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি সেটা চলে আসবে। তো অবশ্যই যে কোনো পিডিএফের জন্য এই যে নাম্বার রয়েছে, এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্ক, অবশ্যই সেখানে তোমরা বাই করতে পারবে যে কোনো পিডিএফ। নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে, ভারতের প্রমাণ সময়, যেটাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলা হয়, এটা গ্রিনিচ গড় সময়ের অর্থাৎ জিএমটি গ্রিনিচ মিন টাইম থেকে কতটা এগিয়ে রয়েছে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আমাদের যে ভারতীয় প্রমাণ সময় রয়েছে সেটা গ্রিনিচের মিন টাইম থেকে কতটা এগিয়ে রয়েছে, যেটা আমরা সকলেই জানি 5 ঘন্টা 30 মিনিট, এটা কিন্তু এগিয়ে রয়েছে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। তো অবশ্যই এগুলো তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। আমাদের যে ভারতীয় মানটা রয়েছে, এই যে সময়ের যে ভিত্তি, এটা আমরা কত নাম্বার দ্রাঘিমাংশের মধ্যে মানে এটা পাবো আর কি। তো অবশ্যই এটা 82 ডিগ্রি 5 মিনিট যে আমাদের পূর্ব দ্রাঘিমাংশ রয়েছে সেখানে কিন্তু আমরা এটা পাচ্ছি। এবং এগুলো কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। এবং এই যে তোমরা দেখবে যে গ্রিনিচ যে আমাদের যে গড় সময়, ঠিক আছে, এটা যে মূল মধ্যরেখা বা দ্রাঘিমাংশ, এর যে মানটা সেটা কত, সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে। এখানে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন এখান থেকে হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে তোমরা এর সম্পর্কে বিস্তারিত একটা ক্লাস পাবে, ঠিক আছে, সেটার চেষ্টা করব। চলো পরবর্তী কোশ্চেন এখন দেখি। নিম্নের কোন প্রচলিত শক্তির উৎস নয় বলেছে, নিম্নের কোনটি প্রচলিত শক্তির উৎস নয়। তো আমরা সকলেই জানি যে প্রচলিত শক্তির উৎস কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের কি উৎস নয় বলেছে। তো এখানে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা, এগুলো তো আমাদের যে প্রচলিত শক্তি তার উৎস। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বায়ুচালিত কল, যেটা কিন্তু আমাদের প্রচলিত শক্তির উৎস নয়, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। নিচের কোন স্থানে নটরাজ নামে একটি পাথরের পুরুষ নৃত্য মূর্তি যেটা আবিষ্কার করা হয়েছে, এটা কোথায় আবিষ্কার করা হয়েছিল, এটা কিন্তু তোমাদের হরপ্পা সভ্যতায়, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে এটা আমরা দেখেছিলাম, হরপ্পা সভ্যতাতে দেখেছিলাম। কি দেখেছিলাম, এই যে নটরাজের যে মূর্তিটা, পুরুষ মূর্তি নৃত্যরত, সেটা কিন্তু দেখা গিয়েছিল। সেটা তোমরা অনেকে এটা চিহ্নটা দেখেওছো, ঠিক আছে, হরপ্পাতে। এছাড়া এই যে হরপ্পা সভ্যতা সম্পর্কে বিভিন্ন কোশ্চেন তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয়। এই যে হরপ্পা সভ্যতা, এটা মানে এটা তোমাদের আবিষ্কার করছে কে আর কি। তো এটা কিন্তু আবিষ্কার করেছিল কে, দয়ারাম সাহানি। কত সালে, 1921-এ দয়ারাম সাহানি এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল। এবং মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেছিল, যেটা কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সাল কত 1922-এ আবিষ্কার করেছিল, ঠিক আছে, মহেঞ্জোদারো সভ্যতা। আর এখানে কিন্তু সবথেকে বড় বাঁধ, বিভিন্ন যে আমাদের গ্র্যানারিগুলো পাওয়া গেছে, ঠিক আছে, স্নানাগার পাওয়া গেছে এগুলো। এবং হরপ্পা সভ্যতার যে জল নিকাশি ব্যবস্থা ছিল খুবই উন্নত, সেখানকার নর্দমা থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে ঢাকা থাকতো। মানে একদম বর্তমানের যে আধুনিক বলা যেতে পারে, মানে আধুনিক যে সমাজ ব্যবস্থা চলছে সেই রকমই অনেকটা ধাঁচের ছিল। যাই হোক, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এবং হরপ্পা সভ্যতা এটা কোন নদীর তীরে অবস্থান করছে, এটা কিন্তু পাকিস্তান পাঞ্জাবের বর্তমান অবস্থান যদি আমরা বলি যে পাকিস্তান পাঞ্জাবের রাভি বা ইরাবতী নদীর তীরে কিন্তু এটা অবস্থান করছে।
বর্তমান পাঞ্জাবের রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থান করছে এই হরপ্পা। আর এই যে লোথাল, যেটা কিন্তু আমাদের কোথায় অবস্থান করছে, তোমরা সকলেই জানো আমাদের ভারতের অবস্থান করছে লোথাল, কোথায়? অবশ্যই গুজরাট। আর রংপুরটা কোথায় অবস্থান করছে সেটা বলো। পরবর্তী প্রশ্ন রয়েছে, বল এবং সরণের গুণফলকে কী বলি? তো বল যেটা আমাদের রয়েছে ফোর্স, এবং সরণ যেটা আমাদের রয়েছে ডিসপ্লেসমেন্ট, এর যে গুণনফল বা এটার মাল্টিপ্লিকেশন সেটাকে আমরা কী বলে থাকি? অবশ্যই বলবো ওয়ার্ক। ওয়ার্ক হবে আমাদের রাইট অ্যান্সার, কার্য। কার্যর এসআই একক কী সেটা তোমরা বলবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কে ভারতের প্রথম আমাদের ব্রিটিশ ভাইসরয় ছিলেন? কে ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় ছিলেন? এখানে ভাইসরয় জিজ্ঞাসা করা হয়েছে, যেটা কিন্তু লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয়। এবং 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় গভর্নর জেনারেল বা আমাদের এই ভাইসরয় কে ছিলেন? কোয়েশ্চেনটা বারবার বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু এই লর্ড ক্যানিংয়ে ছিলেন কিন্তু 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় তিনি গভর্নর জেনারেল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। নিম্নে কোনটি উচ্চ তাপমাত্রায় সহজে জারিত হয় না? তো সহজে জারিত হয় না কোনটা? অপশান আছে, ভালো করে দেখো, যে এটা কিন্তু মিশ্র ধাতু, এটা কিন্তু উচ্চ তাপমাত্রায় সহজে কিন্তু জারিত হয় না, বা এটাকে আমরা বলবো এটা মানে গলে যায় না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কী আছে দেখি। ভারতীয় পার্লামেন্টের যে কোনো কক্ষকে তলব বা স্থগিত করার ক্ষমতা এটা কার আছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা আমরা সকলেই জানি। এই ধরনের ক্ষমতা কার থাকতে পারে? অবশ্যই অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু এই ধরনের ক্ষমতা থাকতে পারে, যে পার্লামেন্টের যে কোনো কক্ষকে তলব করা, স্থগিত করা, এই সমস্ত ক্ষমতা কিন্তু তার রয়েছে। এমনকি উভয় যে কক্ষ রয়েছে তাদেরকে একসাথে কিন্তু আহ্বান করা, এগুলো সবই কিন্তু তোমাদের কার রয়েছে ক্ষমতা? রাষ্ট্রপতি, তাই না? তো অবশ্যই এগুলো তোমাদের পরীক্ষায় এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এবং এখানে তোমাদের দেখবে রাষ্ট্রপতি সম্পর্কে, রাষ্ট্রপতি এই যে ক্ষমতাটা পাচ্ছে, ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেল থেকে পাচ্ছে? এটা কিন্তু তোমাদের 85 নম্বর আর্টিকেল থেকে রাষ্ট্রপতি এই ক্ষমতা কিন্তু পেয়ে যাচ্ছে, যেটা কিন্তু তোমাদের সাবক্লজ 1 নম্বরে পাচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই এগুলো তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। এছাড়া তোমরা দেখবে যে রাষ্ট্রপতি কত বছরের জন্য, আমাদের দেশের যে রাষ্ট্রপতি রয়েছে তিনি কিন্তু সুপ্রিম কমান্ডার হয় বিভিন্ন আর্ম ফোর্সের, আর্মি, নেভি, এয়ারফোর্স, সমস্ত ডিফেন্স ফোর্সের। এছাড়া তিনি কিন্তু তার মানে যে সমস্ত আমাদের ভারতের যে সমস্ত ট্রেডগুলো চলে, ব্যবসা বাণিজ্য যাই হোক না কেন, সেখানে কিন্তু যার মানে নামে চলে সেটা কিন্তু হচ্ছে এই প্রেসিডেন্টের নামেই কিন্তু সব কিছু আমাদের চলে থাকে আমাদের ভারতে। এবং এই প্রেসিডেন্ট এখান থেকে দেখে রাখবে, তিনি কিন্তু 5 বছরের জন্য কিন্তু নির্বাচিত হন, অর্থাৎ 5 বছরের জন্য তিনি দায়িত্ব পালন করে থাকেন। আর তিনি যদি 5 বছরের জন্য দায়িত্ব পালন করছেন, তারপর তিনি কিন্তু সরে যেতে পারেন, ঠিক আছে, কিন্তু এই যে রাষ্ট্রপতি রয়েছে তিনি কিন্তু পুনরায় আবার যদি ইলেক্ট হন তিনি আবার হতে পারে। ঠিক আছে, একই রাষ্ট্রপতি বারবার হতেই পারে, কোনো সমস্যা নেই, তাকে নির্বাচিত অবশ্যই হতে হবে। ঠিক আছে, ইলেকশনের মাধ্যমে। তো এখানে কিন্তু তোমরা দেখে রাখবে 61 নম্বর অনুচ্ছেদটা কিন্তু গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি থেকে, তার কারণ 61 নম্বর অনুচ্ছেদ থেকে আমরা রাষ্ট্রপতির যে ইমপিচমেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, আর রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার ক্ষেত্রে কতদিন আগে নোটিশ পাঠাতে হয়? প্রায় 14 দিন আগে কিন্তু তাকে নোটিশ পাঠাতে হয়। ঠিক আছে, আর রাষ্ট্রপতির সম্পর্কে কোনো রকম যদি আইনি কোনো রকম জটিলতা মানে তার উপর যদি কোনো রকম কেস টেস করতে হয়, তাহলেও কিন্তু এই রাষ্ট্রপতিকে প্রথমে তার পদ থেকে সরাতে হবে, তারপর তার উপর মানে কোনো রকম মামলা চালানো যাবে। ঠিক আছে, তো অবশ্যই এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। পরবর্তী প্রশ্ন রয়েছে যেগুলো, যদি ভালো লাগে একটা লাইক কিন্তু সকলে করে দেবে। ঠিক আছে, শেয়ার করে দেবে ম্যাক্সিমাম সকল বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ ওখানে কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা লাস্ট এক্সাম হয়েছিল 133টা শিফটের যে সলিউশন 2020-21 লেটেস্ট, সেটার কিন্তু সলিউশন ডিটেল সলিউশন করানো হচ্ছে, অলরেডি 25টা শিফট করানো আছে, ওগুলো দেখে নেবে। 26 নম্বর শিফট থেকে পরবর্তীতে তোমাদের আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, সম্মিলিত জাতিপুঞ্জ, অর্থাৎ যেটা আমাদের সম্মিলিত জাতিপুঞ্জ রয়েছে, নিম্নের কোন সংস্থা দ্বারা আন্তর্জাতিক শ্রমিক অধিকার এটা প্রচার করা হয়? তো অবশ্যই আমরা সকলে জানি আন্তর্জাতিক শ্রমিক অর্থাৎ লেবার, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর মাধ্যমে কিন্তু এগুলো সব প্রচার করা হয়ে থাকে। এটার হেডকোয়ার্টার এবং এগুলো প্রতিষ্ঠা হচ্ছে কত সালে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটা কিন্তু তোমরা জেনে রাখবে 1919 সালে এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠা করা হয়েছিল। কোন চুক্তির মাধ্যমে? ভার্সাই যে একটা প্যাক্ট হয়েছিল, ভার্সাই যে এগ্রিমেন্ট হয়েছিল, তার মাধ্যমে কিন্তু এটা হয়েছিল, এই সম্মিলিত জাতিপুঞ্জ 1919-এ। এবং এটার প্রতিষ্ঠা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এবং এটার কিন্তু হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? জেনিভা। এই যে জেনিভা হেডকোয়ার্টার, এখানে অনেকগুলোই হেডকোয়ার্টার অবস্থান করছে, যেমন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন রয়েছে। আর কোন কোন হেডকোয়ার্টার রয়েছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রয়েছে হেডকোয়ার্টার, তাই না, জেনিভাতে। আর কার কার আছে তোমরা একটু বলো, যা জানো। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোথায় রয়েছে? এটাও মনে হয় তোমাদের জেনিভাতেই রয়েছে, তাই না, যেটা কিন্তু 7ই এপ্রিল, যেটা তোমাদের কত সালে? 1948 সালে যেটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা পালন করি 7ই এপ্রিল। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেন রয়েছে তার আগে তোমরা এগুলো দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে,
এই যে আমাদের অপশানটা রয়েছে 4 নম্বর অপশানটা, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটোরই হেডকোয়ার্টার কিন্তু অবস্থান করছে ওয়াশিংটন ডিসি, ইউএসএ। অর্থাৎ আমেরিকার দুটোই কিন্তু হেডকোয়ার্টার, মানে টাকা সম্পর্কিত যে ব্যাপারগুলো, সেই দুটোই হেডকোয়ার্টার কিন্তু আমেরিকার নিজের কাছে রেখেছে, ঠিক আছে। ওয়াশিংটন ডিসিতে রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংক। এছাড়া আমাদের ফার্স্টেরটা কী রয়েছে, যেটা আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, যেটা কিন্তু তোমাদের হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে সেটা বলো। আইসিএও, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। নিম্নের কোন উদ্ভিদ গোষ্ঠী নগ্ন বীজ বহন করে? নগ্ন বীজ বহন করে, এটা কোন উদ্ভিদ গোষ্ঠী? যেটা কিন্তু তোমাদের অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম, যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হবে। এই ধরনের জিমনোস্পার্মের কয়েকটা উদাহরণ যদি আমরা বলি, যেমন সাইকাস, তোমরা সকলে ক্লাসের বইগুলোতে পড়েছো, সাইকাস, পিনাস, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণ, যেটা কিন্তু জিমনোস্পার্মের গুরুত্বপূর্ণ উদাহরণ। এরা নগ্ন বীজ বহন করে থাকে। পরবর্তী প্রশ্ন আছে, ASCII এর ফুল ফর্ম অর্থাৎ সম্পূর্ণ ফর্মটা কী আছে? আমেরিকান স্ট্যান্ডার্ড ফর কোড। আচ্ছা, এখানে কিন্তু ASC, আমেরিকান স্ট্যান্ডার্ড, সি দিয়ে কোড, তারপর কি? তারপর রয়েছে তোমাদের ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ। সুতরাং অপশান নাম্বার এটা যেটা রয়েছে সেটা একদম কারেক্ট আছে, ঠিক আছে। তো আমেরিকান স্ট্যান্ডার্ডস কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ASCII এর ফুল ফর্ম হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন গিরিপথটি পশ্চিমঘাটের চূড়ায় অবস্থিত এবং মুম্বাইকে পুনের সাথে সংযুক্ত করেছে? অবশ্যই এখানে রাইট অ্যান্সার হবে কোন ঘাট? এই যে ভোরঘাট রয়েছে, এটা কিন্তু মুম্বাইকে পুনের সাথে কিন্তু সংযুক্ত করছে, কানেক্ট করছে এই ভোরঘাট, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয়। এই যে থলঘাট, ভোরঘাট, পালঘাট, এগুলো রয়েছে, এখান থেকে প্রশ্ন আসে। যেমন থলঘাটের কথা যদি বলি, যেটা কিন্তু মুম্বাই থেকে নাসিকের সাথে কানেক্ট করছে এটা, ঠিক আছে। এবং ভোরঘাট যেটা তোমরা দেখলে, যেটা কিন্তু তোমাদের কোথায়? এটা কিন্তু তোমাদের মুম্বাইয়ের সাথে যেটা কানেক্ট করছে, কার কানেক্ট করছে? পুনেকে, ভোরঘাট। এবং আরেকটা রয়েছে পালঘাট, যেটা কিন্তু তোমাদের কোয়েম্বাটুরের সাথে পালাক্কাদকে এটা কানেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু পরপর তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে, শেয়ার করে দেবে ম্যাক্সিমাম, এবং আগের ক্লাসগুলো দেখে না থাকলে প্লেলিস্ট করা আছে চ্যানেলে, তোমরা সকলে দেখে নেবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে এনটিপিসি পিওয়াইকিউ জিকে পেয়ে যাবে, সেগুলো সব দেখে রাখবে, কারণ দুটোই দেখে রাখবে, তবেই কিন্তু সিলেকশনের সম্ভাবনা পার্সেন্টেজ বাড়বে, ঠিক আছে। যেহেতু এনটিপিসি গ্রুপ ডি এগুলো সবই তোমাদের আরআরবি অর্থাৎ টিসিএস কিন্তু এক্সামই করছে, সুতরাং একই কোশ্চেন তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু বারবার রিপিট হবে, সুতরাং অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে এই কোশ্চেনগুলো। টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত না হয়ে থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেগুলো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে সেই টেলিগ্রামের মাধ্যমে। আর তোমাদের যদি রেলের গ্রুপ ডির জন্য সায়েন্সে ওখানে তোমাদের একটা ওয়েটেজ রয়েছে 20 মার্কসের, গ্রুপ ডিতে মনে হয়, ঠিক আছে, 25 না 20 যাই হোক সামথিং একটা আছে। তো অবশ্যই তোমরা যদি গ্রুপ ডির জন্য তোমাদের সায়েন্সের পোর্শনটা লাগে ক্লাসটা, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে সায়েন্সের স্পেশাল ক্লাস কিন্তু এখানেই পেয়ে যাবে, ঠিক আছে। যারা যারা আগের ক্লাসগুলো দেখেনি অবশ্যই ক্লাসগুলো দেখে রাখবে, কারণ ওগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এনটিপিসি পিওয়াইকিউ জিকেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা সলিউশন অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে। এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে কারেন্টের ইম্পর্টেন্ট টপিক অনেকগুলো কোশ্চেন কিন্তু করানো হয়েছে, যেগুলো কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে কমন এসেছে, এমনকি আরপিএফেও কিন্তু অনেক প্রশ্ন কমন চলে এসছে আমাদের ক্লাস থেকে, ঠিক আছে। অবশ্যই বর্তমানে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে তার প্রাইস সহ তোমরা এখানে দেখতে পাচ্ছ। যার যেটা প্রয়োজন আছে এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। তোমাদের রেলের জন্য কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, অবশ্যই তোমরা সেটা দেখতে পারো। এছাড়া যারা এনটিপিসি বা গ্রুপ ডি এক্সাম দেবে তারা এনটিপিসি পিওয়াইকিউ জিকে কোশ্চেনটা দেখতে পারো, এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এর সাথে আরপিএফ এসআই 2024 পিওয়াইকিউটা কভার করে রাখবে, তার কারণ এটা যেহেতু লেটেস্ট প্যাটার্ন হয়েছে, লেটেস্ট সমস্ত মানে কোশ্চেনগুলোই তোমাদের কভার করতে হবে, যেগুলো লেটেস্ট একদম এক্সাম হয়েছে, ঠিক আছে। তো যার যেটা প্রয়োজন হবে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। পরবর্তী ক্লাসগুলো আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং এনটিপিসি পরবর্তী শিফট 26 নম্বর হয়তো শিফট থেকে শুরু হবে, তো অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবে, পরবর্তী শিফট নিয়ে আলোচনা করছি। তো চলো আসছি পরবর্তী ক্লাস নিয়ে, ধন্যবাদ।